বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টির সাথে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে কথা বলতে চাই। আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা তারা বাহির থেকে আমাদের সাথে বিভিন্ন দেশের ক্লান্তি লগ্নে একত্রতা ঘোষণা করেন। তার চাইতে বড় কথা হচ্ছে তারা আমাদের এই দেশের চালিকা শক্তি। একটা দেহ যেমন চলতে হলে তার শিরায় অপশিরায় রক্ত প্রবাহিত হয়, হ্যাঁ, বাধাবিহীনভাবে, ঠিক তেমনিভাবে আমাদের এই দেশের চালিকা শক্তি হিসাবে তাদের অর্থটা যেই রেমিটেন্স আসে এই দেশটার গতির জন্য বাংলাদেশের বাহিরে যারা রয়েছে বাংলাদেশি, তাদের একটা বড় অংশই আমাদের পুষিয়ে দিয়ে থাকে। তারা হলো আমাদের প্রবাসী ভাইরা। তো তারা যখন বিদেশে যায়, তাদের বিদেশ যেতে হলে তাদেরকে একটা পাসপোর্ট তৈরি করতে হয়। তো যাতে করে তাদের এই পাসপোর্টটা সহজভাবে তৈরি করতে পারে, কোনো হয়রানির শিকার না হতে হয় এবং সময় মতো পেয়ে যায়, এই ব্যবস্থাটা যদি করা হয় তাহলে আমাদের দেশের লোকরা বিদেশ যেতে তাদের জন্য সহজ হবে। আমাদের দেশের অনেক বড় বড় পণ্ডিত রয়েছেন যারা এক কলমের খোঁচায় হাজারো কোটি টাকা কী করে ধ্বংস করে ফেলে, নিয়ে যায় বাহিরে পাচার করে। আর আমরা যারা অশিক্ষিত, গাইয়া মূর্খ বলে কথা বলি, গালি দেই, তারাই আমাদের এই দেশের চালিকা শক্তি হিসাবে তাদের ভূমিকা থাকে। বাহিরের রেমিটেন্স আসে বিদায় এই বাংলাদেশ আজও তাদের কি ভালো একটা অবস্থানে রয়েছে। বাংলাদেশ থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্যে অনেক লোক রয়েছে। তো তারা বাংলাদেশ থেকে বিদেশ যেতে হলে তাদেরকে প্রথমত পাসপোর্ট তৈরি করতে হয়। এই পাসপোর্টটা তৈরি করতে যেয়ে তারা যাতে সহজলভ্যভাবে করতে পারে, এই বিষয়টা আমি আজকে ধরে তোলার চেষ্টা করব। মূল বিষয়টা হচ্ছে, সারা বাংলাদেশের অবস্থা কি আমি জানি না, তবে আমি যতটুকু খোঁজ পেয়েছি, খবর পেয়েছি, বাংলাদেশের কোথাও এই কুমিল্লার মতো এই সিস্টেম নেই। কুমিল্লায় একমাত্র পাসপোর্ট অফিসে আপনি যদি যাবেন তাহলে দালালবিহীন আপনি কোনো পাসপোর্ট করতে পারবেন না। আপনার ফর্মটা যত সুন্দর করে, যত ভালো করেই ফিল আপ করা হোক, যদি দালালের একটা সাংকেতিক চিহ্ন থাকে এই পাসপোর্টের ফর্মের উপরে, এই ফর্মটা যদি আপনি ফিল আপ করে নিয়ে যান আর দালালের চিহ্ন, সাংকেতিক চিহ্ন না থাকে, তাহলে আপনার এই পাসপোর্টের এই ফর্মটাকে রিজেক্ট করে ফেলে দিবে, বলবে যে এটা ঠিক করে নিয়ে আসেন। কি অসুবিধা হয়েছে, কি ভুল হয়েছে তা আপনাকে বলবে না, বলবে এটাকে ঠিক করে নিয়ে আসেন। তার মানে হচ্ছে দালাল যারা রয়েছে, কোনো না কোনো দালালের মাধ্যমে আপনি এখানে আসতে হবে। আর দালাল থেকে তারা একটা উৎকুশ, তারা পিছনের দরজা দিয়ে, পিছনের হাত দিয়ে খেয়ে থাকে। তাই আমি এই 24-এর ছাত্র আন্দোলন করে যারা এই দেশটাকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতার মুখ আমাদেরকে দেখিয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকলো, এখন যারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন, বিশেষ করে আপনারা অনেক দুর্নীতিগ্রস্ত সেক্টরের মধ্যে হাত দিচ্ছেন। আমার এই বিষয়টা দেখে ভালো লেগেছে, তাই আজ আমি এই পাসপোর্টের বিষয় নিয়ে কথা বলতে একটু চিন্তা ভাবনা করেছি। যেহেতু সব জায়গার দুর্নীতির বিষয়টা ধরে তোলা হচ্ছে, আমি আশা করব আমার এই ভিডিওটা শোনার পরে আপনারা যারা কর্ণধার রয়েছেন, দেশের চালিকা শক্তিতে রয়েছেন বর্তমানে, আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল, কুমিল্লা পাসপোর্ট অফিসে আপনারা একটু নজর দেন, একটু দেখেন। আমাদের রেমিটেন্স যোদ্ধারা বিদেশ যেতে হলে পাসপোর্টটা তাকে আগে তৈরি করতে হয়। এই পাসপোর্টটা করতে যে হয়রানির শিকার হয়, এটা যাতে না হয়, এই বিষয়টা একটু সহজলভ্য যাতে হয়, কোনো দালালের মাধ্যমে যাতে না করতে হয়, নিজেরাই যেন ব্যাংক ড্রাফট করে তারা যেন তাদের ফর্মটাকে ফিল আপ করে নিজেরা যেন নিজ দায়িত্বে জমা দিতে পারে, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেওয়ার জন্য আপনাদের কাছে বিশেষভাবে বিনীত অনুরোধ রইল। পরবর্তীতে দ্বিতীয় বিষয়টি হলো, আমরা বিদেশ যেতে হলে মেডিকেল করতে হয়। আমি 2009 সালে একটা রেকর্ডিং এজেন্সির মধ্যে চাকরি করতাম। আমি দেখেছি 3000 থেকে 3500 টাকা একটা মেডিকেল ফি নেওয়া হয় মালয়েশিয়া যেতে হলে। তো বিকালবেলা আমার বস আমাকে পাঠাতো বনানীতে, যেই অফিসের মাধ্যমে আমরা মেডিকেল করাতাম, সেই মেডিকেলের মধ্যে শুধু 500 টাকা রেখে আমাদেরকে 3000 টাকা ফেরত দিত। এই টাকাটা রেকর্ডিং এজেন্সি পায়, কিন্তু একজন প্যাসেঞ্জার থেকে 3500 টাকা নেওয়া হয় মেডিকেল করার জন্য। তো আমরা যারা বিদেশ যাবে তারা কি মানে পদে পদে হয়রানির শিকার হয়। যারা এই দেশের চালিকা শক্তি হিসেবে কাজ করবে, তাদের আমরা যে জায়গায় সম্মান দেখানোর কথা আমরা তা পারছি না, বরং আমরা তাদেরকে চুষে মারছি, তাদেরকে পিষে মারছি। এই বিষয়টা থেকে আমি আপনাদেরকে, কর্তৃপক্ষ যারা রয়েছেন বিদেশ যেতে হলে,
যে 3,000, 6,000, 7,000 টাকা মেডিকেল ফি দিতে হয়, এই টাকাটা আবার রেকর্ডিং এজেন্সি বিকালবেলায় যেয়ে তাদের নিয়ে আসে। কয়জন প্যাসেঞ্জার পাঠালো, অর্থাৎ 3,500 অথবা 5,000 বা 5,500 টাকা যদি হয়, শুধুমাত্র মেডিকেল ফি 500 টাকা 1,000 টাকা খরচ যায়, বাকি টাকা রেকর্ডিং এজেন্সি যাইয়া নিয়ে আসে তাদের কাছ থেকে। তো এই বিষয়টাও নজর দেওয়ার জন্য আপনাদের সম্মুখে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তৃতীয়ত, আল আশফাক ইন্টারন্যাশনাল, আল নাইম ইন্টারন্যাশনালে আমি চাকরি করেছি 2009 সালে। আমি দেখেছি একজন রেকর্ডিং এজেন্সির মালিক, তিনি 500 টিকিট বাংলাদেশ বিমানে কেটে রাখতেন। অন্য মানুষ গেলে, প্যাসেঞ্জার গেলে টিকিট পায় না, একজন মানুষ 500 টিকিট কিনে রেখেছে। সে দামের চাইতে চূড়ান্ত দাম হলে সে টিকিটগুলি বিক্রি করবে। একটা সীমিতভাবে রেকর্ডিং এজেন্সিগুলি যাতে সীমিতভাবে টিকিট কিনে রাখার একটা বাধ্যবাধকতা দেওয়া হয়। চাইলেই যেন কেউ 1,000, 500, 5,000, 10,000 টিকিট যেন সে কিনে না রাখতে পারে। কারণ সাধারণ প্যাসেঞ্জার যারা বাংলাদেশ বিমান অফিসে যায়, টিকিট কাটতে কয় টিকিট নাই, শেষ। কারণ ওই মালিকেরা 500, 1,000 করে টিকিট কিনে রাখে, তারা একেবারে চূড়ান্ত দাম হলে তাদের এই টিকিটগুলি বিক্রি করে। যাতে আমি আপনাদের সকলের কাছে আমার একটা আবেদন, যারা কর্তৃপক্ষ রয়েছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে, তাদের যাতে সহজে বিদেশ যেতে পারে, টিকিটের ক্ষেত্রে, পাসপোর্টের ক্ষেত্রে, ভিসার ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে, সর্বোপরি যেই কথাটা বলবো, তারা 10 বছর, 12 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর পরে তারা তাদের স্বজনকে রেখে 1 যুগ পর্যন্ত বিদেশ করে এমন মানুষ আছে। পরিবার পরিজন, তাদের জীবনের যৌবনের মুখ্যম সময়টা তারা বাহিরে কাটায় একটা মাত্র কারণ, একটু মানুষ তাদের সন্তানদেরকে নিয়ে তারা যাতে সুখ শান্তে 2-4টা ভাত খেতে পারে। তো 1 যুগ পরে, 5 বছর পরে যে লোকটা খাটুনি খেটে বিদেশ থেকে দেশে আসলো, তাদেরকে কুকুরের মতো দাম দেওয়া হয় না, তাদেরকে কি করা হয়, হয়রানি করা হয়, তাদেরকে মূর্খ বলে গালি দেওয়া হয়, তাদের মাল সামান রেখে দেওয়া হয়, এয়ারপোর্টের মধ্যে তাদেরকে খুব লাঞ্ছনা করা হয়। তারা যাতে সহজভাবে যেতে পারে, যত রকমের সুবিধা আছে এয়ারপোর্টে যেন তাদেরকে দেওয়া হয়, সেই দাবি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন। আর এই ভিডিওটা যেখান থেকে দেখছেন, একটু দয়া করে শেয়ার করে দিবেন, যাতে করে যারা কর্ণধার রয়েছে, যারা এই দায়িত্বে রয়েছে, তাদের পর্যন্ত যাতে পৌঁছায়, আমি আপনাদের নিকট এই আবেদন রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।